আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে একটি ফলো আপ প্রতিবেদন। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান নিয়মিত দেখেন তাদের মনে থাকতে পারে যে আমরা 2018 সালে রংপুরের মিঠাপুকুরে এক অত্যাধুনিক নার্সারি নাসিক প্ল্যান্ট অ্যান্ড পট একটি প্রতিবেদন উপস্থাপন করেছিলাম। 2018 থেকে 2024 সময় পেরিয়েছে প্রায় 7 বছর। তখন যখন আমরা প্রতিবেদন ধারণ করি তখন শুনেছিলাম যে এই নাসিক প্ল্যান্টের পর থেকে প্রতি মাসে 2 লক্ষ চারা উৎপাদিত হতো, সেটা কোকোডাস্টের মাধ্যমে। এখন এখান থেকে প্রায় 30 লক্ষ চারা উৎপাদিত হচ্ছে, আর জমির আয়তন বেড়েছে সেই 70% থেকে এখন 11.5 একর। সেই দশক এই নাসিক প্ল্যান্ট অ্যান্ড পট নিয়ে আমাদের আজকের ফলো আপ প্রতিবেদন। পাখির চোখে দৃশ্যমান বিশাল আকারের 2টি সাদা রঙের পলি হাউস দেখতে পাচ্ছি। এর সঙ্গে যুক্ত আছে সবুজ রঙের 2টি পলি হাউস। রংপুর জেলার মিঠাপুকুরের হাবিবপুর গ্রামে গড়ে ওঠা এই বিশাল প্ল্যান্টটি হচ্ছে নাসিক প্ল্যান্ট অ্যান্ড পট নামের একটি অত্যাধুনিক নার্সারি। আপাত দৃষ্টিতে আকাশ ক্যামেরার চোখে দেখলে মনে হবে পুরো হাবিবপুর গ্রাম জুড়ে যেন বিস্তৃত এই নাসিক প্ল্যান্ট। আকাশ ক্যামেরা দৃশ্যপট দেখতে দেখতে আমরা মাটি ও মানুষের ধারণদল হাজির হয়েছি নাসিকের প্রধান গেইটে। সেদিনটি ছিল 20 নভেম্বর। প্রধান গেইটে আমাদের সঙ্গে দেখা হলো নাসিকের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ শাহিনুল ইসলামের সঙ্গে। জনাব শাহিন তখন দিনের কর্ম পরিকল্পনা নিয়ে কথা বলছিলেন সহকর্মী কৃষিবিদদের সঙ্গে। এটা আমাদের একেবারে ইন্ডিভিজুয়াল কাজ আর কি, যে সারাদিন আসলে কেমন যায় তাই দেখার জন্য। মনে আছে যে আমরা 2018 সালে, কেন মনে থাকবে না বলেন কি আপনি? তখন তো এরকম ছিল না, এই জায়গাও ছিল না। না না না, তখন আমাদের আসলে ছোট পরিসরে আমরা এখানে ছিলাম, আমাদের বাড়ির ভিতরে ছিলাম। আপনার মনে আছে যে আমাদের টোটাল ছিল 70%, 20% একটা আম বাগান ছিল, 50 লক্ষ চারা উৎপাদিত হতো এরকম, প্রায় 2 লক্ষ 20,000-এর মতন আমরা তৈরি করতাম। আপনাদের কেউ ছিলেন না তখন? অনেকেই ছিল, একবারে নতুন। এখন সময়ের পরিবর্তনের কতটুকু জায়গার উপরে ছিল আমাদের? এখন টোটাল 4টা ব্রাঞ্চ মিলে প্রায় 11.5 একরের মতো। 11.5, তার মানে প্রায় 10 একর বেড়ে গেছে। এখন কি পরিমাণ ক্যাপাসিটি আপনাদের? এখন আমাদের টোটালি, তখন আমরা 68 একর জায়গা বছরে কভার করতে পারতাম, ওই পরিমাণ চারা সরবরাহ করতে পারতাম। এখন প্রায় আমরা 3000 হেক্টর জমির চারা দিতে পারি আর কি। বিশাল খামার, অনেক অবয়ব পরিবর্তন আসছে। হ্যাঁ, অনেকগুলো পরিবর্তন। তখন আপনাদের তো ছোট ছোট আমাদের শেড হাউস ছিল, এটা ছোট একটা 10% একটা পলি হাউস ছিল, বাট এখন মোটামুটি আমাদের প্রায় 5 একরের মতো পলি হাউস আছে। তা আমরা একটু ঘুরে দেখি। হ্যাঁ চলেন প্লিজ চলেন। নাসিক প্ল্যান্ট অ্যান্ড পট বাংলাদেশের প্রথম অত্যাধুনিক চারা তৈরির নার্সারি প্ল্যান্ট, যেখানে বিজ্ঞানসম্মতভাবে মাটিবিহীন কোকোপিট ব্যবহার করে সবজি, ফল ও ফুলের চারা উৎপাদিত হচ্ছে। রংপুরের মিঠাপুকুরে নাসিকের গোড়াপত্তন হয় 2015 সালে। এরই মধ্যে এর কলেবর বৃদ্ধি পেয়েছে অনেকখানি। সময়ের চাহিদায় 70 শতক থেকে আয়তন বৃদ্ধি পেয়েছে প্রায় 34 বিঘায়। আর একটি প্ল্যান্ট থেকে রানীপুকুরে এরশাদ মোড়, লালমিরহাটের 20 বাড়ি, পীরগঞ্জের রামনাথপুরে গড়ে উঠেছে 4টি পৃথক নার্সারি প্ল্যান্ট। সেই সঙ্গে আধুনিক উপাদান সহ নাসিক প্ল্যান্টে জনবল বৃদ্ধি পেয়েছে 60%। এর মধ্যে 10 জনই হলেন কৃষি বিজ্ঞানী। সব মিলিয়ে বলা চলে নতুন অবয়বে নাসিক আজ বাংলাদেশের আধুনিক কৃষির পথিকৃৎ। 2015 থেকে 2024 9 বছরে নাসিকের বিস্তৃতি ও অর্জন তুলে ধরবার জন্যই আমাদের এই আজকের ফলো আপ প্রতিবেদন। ফলো আপ প্রতিবেদনের শুরুতেই কথা বলবো নাসিকের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা কৃষিবিদ শাহিনুল ইসলামের সঙ্গে। শাহিনুল ইসলাম, আপনারা 2013 সালে শুরু করেছেন। 13 সালে রিসার্চ পর্যায়ে ছিল, 15 সাল থেকে বাণিজ্যিক আকারে, এবং 15 সাল থেকে বাণিজ্যিক করেন। আমরা প্রথম প্রতিবেদন করি 18 সালে। জি। এই যে বিশাল কর্মকাণ্ড আপনারা কয়েক বছরে বাড়িয়েছেন, কিভাবে বাড়িয়েছেন এবং কিভাবে সম্ভব হলো? মূল যদি চালিকা শক্তি বলি তাহলে ছিল ফার্মার, যে আমাদের এই নতুন একটা প্রযুক্তি এত দ্রুত কৃষক যে এটা গ্রহণ করবে। প্রথম শুরু করেছেন বাংলাদেশে? জি, আমরা প্রথম শুরু করেছি। এটা আমার নিজের ইনোভেশন করা জিনিস, যে কোকোপিটে চারা তৈরি বাংলাদেশে। ইভেন আমরা নিজে প্রথম হলো ট্রেও তৈরি করি বাংলাদেশে। খুবই কষ্টের কাজ ছিল ওই সময় ট্রে তৈরি করা।
বা কোকোপিটকে নিয়ে আসে, মানে কোকো ডাস্টকে নিয়ে আসে যে কোকোপিটে পরিবর্তন করা, এটা একটা কঠিন প্রসেস ছিল আমাদের জন্য। দেখবেন যে তখন আমরা যখন 15 সাল 16 সালে আমরা কাজ করছি, তখন আমাদের বড় চ্যালেঞ্জ ছিল কৃষককে বোঝানো যে এইটা চারার দাম একটু বেশি কিন্তু এটার উপকার অনেক বেশি। কিন্তু এখন কিন্তু আমরা ওটা নিয়ে কাজ করছি না। তার মানে কৃষক, আমার মনে হয় অনেক পার্সেন্টেজ কৃষক আছে যারা অলরেডি বুঝে যে এটার গুণাগুণটা কত বেশি, কেন তারা এই চারাটা ব্যবহার করবে। এখন বরং আমরা বেশি কাজ করছি হলো কৃষক লেভেলের আফটার সার্ভিস যেটা আছে আর কি, যে পোস্ট প্লান্টেশন সার্ভিস যেটা আছে, আমরা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করছি। আমরা আসলে একটা টিমে গঠন করেছি যেটা আসলে কিভাবে কৃষককে সরাসরি সেবা দেওয়া যায়, এটা লাগানোর পরে কিভাবে সঠিকভাবে লাগানো হয়, সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করছি। আপনি তো কৃষিবিদ রুমানা আফরোজ, কৃষকরা যে আসে যখন কি কি ধরনের তথ্য জানতে চায় বা তারা সরাসরি কি তথ্যগুলো চায়? স্যার মূলত দুই ধরনের কৃষক আমাদের আসেন, যারা এক্সপিরিয়েন্সড, মানে অলরেডি ওনারা বছরের পর বছর আবাদ করতেছেন, কিছু আছেন নিউ। তো যারা এক্সপিরিয়েন্স, ওনারা হয়তো চারা নিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আসলে এরপরে আমরা কি ব্যবহার করব বা কিভাবে আবাদ করলে প্রোটেকশনে থাকবে, ফসল ভালো হবে। আর যারা নতুন আছেন, ওনারা তো বুঝতে পারেন না যে আসলে এই মুহূর্তে কি আবাদ করলে ওনাদের জন্য কমার্শিয়ালি আর কি ভালো হবে। কোন ধরনের কৃষকরা বেশি আসে? যারা নতুন চারা নেবে তারা, নাকি যারা বাগান করেছে তারা? যারা করেছেন অলরেডি, বছরের পর বছর করতেছেন আবার, তারাই বেশি আসেন আসলে। আর যারা নতুন আসেন, ওনাদের সংখ্যাটা কম হইলেও নেহাত অনেক কম না আর কি, ভালোই মোটামুটি। আর এটা ইন্টারেস্টিংলি খুবই ভালো একটা ব্যাপার যে অনেক ইয়াং এবং সব রকমের, সব পেশাজীবীর মানুষই এবং তরুণ উদ্যোক্তারা আছেন, এবং সব রকমের পেশাজীবীর মানুষেরাও কৃষির দিকে ঝুঁকতেছেন। কোন পদ্ধতিতে, বৈজ্ঞানিক কৌশলগুলো কি, কিভাবে আপনারা চারা উৎপাদন করেন, বিভিন্ন পার্টগুলো কি? আসলে এইখানে আপনি জানেন যে আমরা যেহেতু সয়েললেস মিডিয়া ব্যবহার করি, তো আমরা প্রথমে আমরা হলো মিডিয়াটা, র মিডিয়াটা কালেকশন করি, নিয়ে এটা ছাঁকনি দিয়ে দেই। ছাঁকনি দেওয়ার পরে এটাকে প্রসেস করি, এটা আমাদের ইন্টারনাল বিজনেস কনফিডেন্সিয়াল একটা পার্ট। তো প্রসেস করার পরে যখন কোকোপিটটা রেডি হয়, এটা চলে আসে আমাদের হলো প্রসেসিং হাউস আছে। প্রসেসিং হাউসের মধ্যে ওখানে অনেক আমাদের মেল কর্মী আছে, ফিমেল কর্মী আছে, ওনারা এটাকে ট্রেতে বিছাই দেয়, দিয়ে বীজগুলা ওখানে দিয়ে দেয় আর কি। তো তারপরে ওখানে জার্মিনেশন হলে আমাদের এই শেডে চলে আসে। এই শেডটা মূলত আসলে নারিশিং শেড বলতে পারেন আপনি, বা ইনিশিয়াল হিলিং চেম্বার। এটা এখানে আসে, এখানে 15 দিনের মতন স্টে করে চারাগুলা। তো 15-20 দিন পরে আবার হার্ডেনিং শেডে চলে যায়। আমরা বাইরে যে শেডগুলো দেখেছি যে যেগুলোতে শুধু শেড নেট দেওয়া আছে, হার্ডেনিং চেম্বারে চলে যায়। কৃষক বেসিক্যালি হার্ডেনিং শেড থেকেই নিয়ে আসলে তার জমিতে নিয়ে যে লাগাই। নাসিক প্লাস্টিক ট্রেতে কোকোপিট ব্যবহার করে পলি হাউসে নিয়ন্ত্রিত পরিবেশে সবজি, ফুল ও ফলের চারা উৎপাদন করছে, যেখানে উৎপাদিত চারা সম্পূর্ণ রোগ প্রতিরোধী এবং সুস্থ ও সবল। এখন এই মুহূর্তে কোন কোন প্রজাতির চারা আপনাদের উৎপাদিত হচ্ছে? এখন আমাদের আছে হলো মরিচ, বেগুন, টমেটো, ক্যাপসিকাম, ব্রোকলি, লাউ, মিষ্টি কুমড়া, করলা। আমরা জানি যে আপনি মাসে প্রায় 20 থেকে 30 লক্ষ চারা মাঠ পর্যায়ে সরবরাহ করেন। এইবার আসলে আপনি জানেন যে আবহাওয়ার একটা বিশাল বড় সমস্যা ছিল, যে লং টার্ম একটা বৃষ্টি ছিল। সাউদার্ন পার্টে হলো আপনার বন্যা ছিল, প্রায় এক টানা 10টার মতন ডিস্ট্রিক্ট একসাথে পানির নিচে চলে গেছিল, যে কারণে আর্লি সেগমেন্টে যেটা আছে সেইখানে একটা চ্যালেঞ্জ হয়েছে। কিন্তু চ্যালেঞ্জ হয়েছে বৃষ্টির কারণে চ্যালেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের একটা স্যাটিসফ্যাকশনের জায়গা আছে যে আমরা প্রায় 1 মাসের মধ্যে প্রায় 68 লক্ষের মতো চারা হলো সরবরাহ করতে পেরেছি। আচ্ছা, তার মানে কি এই চারাগুলা কিন্তু আলটিমেটলি পানি নামে যাওয়ার পরে হলো ওখানেই চলে গেছে, তাই না? এই যে পরিবেশের যে একটা তারতম্যের বিষয় আছে এখান থেকে, সো ক্লাইমেট যে চেঞ্জের যে বিষয়টা আছে সেইখানে কিন্তু আমরা একটা অ্যাড্রেস করতে পারি। চলুন এবার আমরা জেনে নিই কোকোপিট কি এবং মাধ্যম হিসেবে কোকোপিট ব্যবহারে নাসিকের উৎপাদিত চারার বৈশিষ্ট্য। কোকোপিট হলো নারিকেলের থুকরা থেকে তৈরিকৃত শতভাগ প্রাকৃতিক গ্রোয়িং মাধ্যম, যার মধ্যে পিএইচ সর্বোচ্চ 5 থেকে 7 এবং অক্সিনেশন গুণ বিরাজমান। কোকোপিট ব্যবহারে নাসিকের উৎপাদিত চারার বৈশিষ্ট্য: সকল চারা সমাকৃতি এবং রোগ ও পোকামাকড় এবং ভাইরাস মুক্ত। চারা দ্রুত বর্ধনশীল এবং কাটুই পোকা ও ড্যাম্পিং অফ রোগের আক্রমণ কম দেখা যায়। উপযুক্ত পরিচর্যায় এই চারায় প্রচলিত ফলনের চেয়ে 30 থেকে 35 ভাগ ফলন বেশি। চারা রোপণে প্রচলিত পদ্ধতির চেয়ে 10 থেকে 20 দিন আগাম ফলন পাওয়া যায়। এই অঞ্চলে আপনাদের এই চারা নিয়ে অনেক কৃষকরা প্রতিষ্ঠিত হয়েছে, বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি হচ্ছে। অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে, অনেক এবং অনেক উদ্যোক্তা পর্যায়ে কিন্তু অনেক বড় বড় আছে। তো আমরা যদি একটু দেখতে চাই যে সফলতার গল্প,
হ্যাঁ আমরা অনেক দেখতে পারবো, আমরা কাছাকাছি হয়তো 7-8টা দেখতে পারি, যদি আপনাদের সময় পারমিট করে তাহলে হয়তো আমরা যে একটা দেখতে পারি, কাছাকাছি দেখতে পারি। আমরা প্রথম কোন জায়গাতে আমরা আদা দেখতে পারি। আদাকে যদি বাণিজ্যিকরণ করা যায়, আমার একটা ফাইট আছে। আমরা এখানে যেহেতু জানেন যে আমরা আদার চারা নিয়েও কাজ করি, যেটা বাংলাদেশে আমরাই প্রথম যে আদার চারাকে একদম মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে আমরা আদার চারা করতে পারি, যেখানে 1 কেজি আদাকে থেকে আমরা প্রায় 357 পিস এখন তৈরি করতে পারি। আমরা আদা দেখবো, আদার পর আরো তথ্য জানবো। আমরা আদা মিশ্র ফসলও দেখবো, সেটা সঠিক নিয়মের মাধ্যমে আর কি, যেটা একটা ফসল আর একটা ফসলের সাথে কোনো ত্রুটি করবে না আর কি, এমন একটা আমরা হয়তো বাগান দেখবো। কারণ অনেকে মিশ্র ফসল করে মিসকনসেপ্টের কারণেই আর কি। আর একটা দেখবো আমরা যে হয়তো এখানে একটা বড় সফল কাহিনী আমরা শুনেছি, সেটা হলো চাপাই নবাবগঞ্জের এক ছেলে দেলোয়ার হোসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এটা একটু দূর আছে, এটা দূর আছে, এখান থেকে প্রায় 150 কিলোমিটার দূর হবে। যেতে পারি তো? হ্যাঁ যেতে পারি না কেন, দেলোয়ারটা প্রথম দেখি, তারপর ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে ওকে। উনি প্রায় এখানে 10 একর জায়গাতে হলো কপি লাগিয়েছেন আমাদের কাছ থেকে। 1,80,000 চারা উনি এখান থেকে নিয়ে আসছেন। এটা তো মাটিবিহীন, এটা তো কোকুটাসের চারা, মানে ওই চারাটা আপনার মাটিবিহীন চারাটা। এটা আপনার এই চারাটা আপনার যতই আপনার হোক, দুর্যোগ হোক, মোটামুটি এই চারাটা মানে কম মরে। আর এই যে ফুলকপি আপনার 1,80,000 লাগালেন, তাতে আপনি এই যাবত বিক্রি শুরু করছেন না? হ্যাঁ জি, বিক্রি শুরু করেছি। কত বিক্রি করেছেন, কেমন আসলো? মোটামুটি আমি এখন পর্যন্ত 25 লক্ষ টাকা বিক্রি করেছি আর কি। প্রতিদিন কি পরিমাণ তুলেন এখান থেকে? এখানে আপনার আমরা মোটামুটি 150 বস্তা, 120 বস্তা, 180 বস্তা। আচ্ছা, নাসিক থেকে এই চারা দেওয়ার পরে আপনি তাদের কাছ থেকে কি সার্ভিস, কি সেবা পেয়েছেন এই যাবত, মানে কি ধরনের সেবা পেয়েছেন? মানে আমার গাছটা যখন বৃষ্টি হলো, যখন আপনার সব মানে শুয়ে গেছে চারা আর কি, তখন ওই যে আমার এক আইজুল ভাই আছে, ওদের মানে মার্কেটিং, জি, তো ভাইকে ফোন দেওয়ার সাথে সাথেই ভাই আমাদের এখানে আর কি আসে এবং পরামর্শ যে ভাই কোন সারটা বা কোন মানে বীজটা দেওয়া লাগবে। তাতে করে আপনি যে বললেন 14 লক্ষ টাকা দিয়ে আপনি জমিটা লিজ নিয়েছেন সেটা চিনিকল থেকে, তো আপনি 3টি ফসল করবেন, আলু করবেন, কোষার করবেন বা ফুলকপি করবেন, সব মিলিয়ে আপনি কত টাকা পুঁজি দিয়েছেন, কত লাভ হয় মনে আপনার কাছে? আমার এই ফুলকপিটাতে আশা করছি মানে 10-12 লাখ টাকা লাভ হবে ইনশাআল্লাহ ফুলকপি থেকে। কিন্তু খরচ একটু বেশি গেছে আপনার? জি, খরচটা বেশি গেছে, তারপর লাভ হবে। এই বছরের যে অভিজ্ঞতাটা হলো, এই অভিজ্ঞতাটা নিয়ে আপনি আগামী বছর এইসব নিয়ে আর কি ভাবছেন আপনি? এবছরে যে অভিজ্ঞতা হলো আমার, এবছরে যে খরচটা হয়েছে, সামনের বছর ইনশাআল্লাহ এখানে 20% খরচ কম হবে আমার। কৃষিবিদ শাহিনুল ইসলাম, আমরা যখন দেলোয়ারের সাথে কথা বলছিলাম, আপনি আমাদের মাঠ দেখতে নিয়ে আসছেন, ইতিমধ্যে আপনি একা একাই মাঠ ঘুরে দেখছিলেন, আপনি কোন বিষয়টা এখানে আপনি নজরে এসেছিল যেগুলো আপনার কৃষকের পরামর্শ দেওয়া উচিত এই মাঠ থেকে? এই মুহূর্তে আসলে এটা তো কার্ডের সময়, আপনি জানেন চাষি যেটা ফুল বলে আমরা সেটাকে কার্ড বলছি আর কি। এই ফুলটা যদি এখন অনেক রোদ আসে তাহলে এটার উপরটা নষ্ট ঝলসে যায় আর কি, যেটা বলে, বা কালারটা হলুদ হয়ে যায়। যদি কালারটা হলুদ হয় তাহলে বাজারে কিন্তু এটা ভালো দাম থাকে না। এই সময় যদি ওরা উপরের পাতাগুলোকে যদি একটু মুড়ে দেয়, অথবা একটা পুরাতন পাতা ছিঁড়ে যদি তার উপরে বসায় দেয়, তারপরে 3-4 দিন পরে ওটা হারভেস্ট করে, তাহলে এটা হলো তাদের জন্য সবচেয়ে ভালো হয়। বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথে ওর যে উজ্জ্বলতা থাকবে, এটা দেখেই চাষি আসলে। এই বিষয়গুলো কি কৃষকরা জানে, বা আপনি যে ব্যাখ্যাটা দিলেন, ব্যাখ্যাটা কৃষকরা জানে? কিছু কৃষক তো অবশ্যই জানে, যারা অভিজ্ঞ সম্পন্ন কৃষক তারা জানে। আবার কখনো কখনো আমরা আমাদের মাধ্যম থেকে জানাই দেই। আপনি জানেন যে আমাদের টিমে এক ঝাঁক কৃষিবিদ আছে, আমরা প্রায় 9 জন কৃষিবিদ একসাথে কাজ করি। তো আমাদের ফোন অলওয়েজ একটা ফোন খোলা থাকে, আমাদের এই হটলাইন নাম্বার খোলা থাকে 24 ঘন্টায়, যারা যে কোনো সময় গেলে একটা সেবা পাই। তাছাড়া হলো আমাদের যারা মার্কেটিং কর্মকর্তা আছে তারাও কিন্তু সবাই কৃষি রিলেটেড পড়াশোনার সাথে জড়িত। সো এরাও খুব ফ্রিকুয়েন্টলি মাঠগুলো ভিজিট করে। আমাদের হয়তো খুবই রেয়ারলি ফিল্ড ভিজিট করা হয়, 1টা বা 2টা আমরা হয়তো ফিল্ড ভিজিট করি, বাট সাধারণত দেখা যায় ওনারা কিন্তু সবসময় কৃষকদের নিয়েই থাকেন। রংপুর থেকে সৈয়দপুর, সৈয়দপুর থেকে সীতাবগঞ্জ, তো এই যে কৃষকের মাঠে আসলাম, এই আজকের আপনার পরিদর্শনে বা এই ভিজিট আপনার কি লার্নিংটা হলো, যে লার্নিংটা আপনি আগামীতে নাসিক গ্রুপ সেই কাজে লাগাবেন? নো, বেসিক্যালি আমি আপনাকে আগেও একবার বলতেছিলাম যে আমাদের আসলে কনফিডেন্ট লেভেলটা এটাকে অনেক হাই করে দেয়। হ্যাঁ, আমরা তো আসলে কৃষকের জন্য কাজ করছি না, আমাদের প্রযুক্তিটা ছিল সয়েল লেস সিডলিং, মানে মাটিবিহীন চারা। মাটিবিহীন চারা দিয়ে দরকার কি ছিল যে জীবাণুমুক্ত একটা চারা কৃষককে হলো সরবরাহ করা। শাহিন সাহেব, শুরুতে আপনি বলেছিলেন রংপুর থেকে যে আপনি এই আমাদের কয়েকটি জায়গাতে দেখাবেন যারা কিনা খুব ভালোভাবে ভালো ফসল করেছে, এরপর আমরা কোথায় যাব?
এরপরে আমরা দিনাজপুরেরই আর একটা যাবো, কাহারোল উপজেলায় যাব, একটা ফ্রুটস গার্ডেন দেখার জন্য যাব হয়তো। আপনি তো ফ্রুটসও করেন? জি, আমরা ফ্রুটসও করি, জি। চলুন না, মালটার কেমন অবস্থান দেখি একটু। চলেন আমরা সেখানে যাব। মধুসূদন রায়, আপনি একজন কলেজ শিক্ষক। হ্যাঁ। তো আপনি কৃষির প্রতি কখন কিভাবে ঝুঁকলেন? কতগুলো আছে এখানে? এখানে প্রায় 800-র মতো গাছ আছে। 800। তো কতদিন হলো মানে বয়স গাছ? এটা এখন 3 বছর রানিং। ফল কি 3 বছর ধরেই পাচ্ছেন? প্রথম বছর ফল নিয়ে নেই, দ্বিতীয় বছর, এবার তৃতীয় বছর। তো দ্বিতীয় বছর কেমন ফল ছিল, এবার কেমন ফল হয়েছে? দ্বিতীয় বছর মোটামুটি 1 টনের উপরে পাইছিলাম। প্রতি গাছে কেমন ছিল? প্রতি গাছে মানে সব গাছে ফল নিয়ে নেই, কিছু কিছু গাছে। বাড়ি মালটা এক। আর তবে কিছু কিছু গাছে প্রায় 20 কেজি ওভার হয়ে গেছিল। আচ্ছা, আপনি এখন বিক্রি শুরু করে দিয়েছেন? হ্যাঁ, বিক্রি শুরু করে। কেমন মূল্য বিক্রি হচ্ছে? এখন বিক্রি হচ্ছে 55 টাকা কেজি। ও আচ্ছা। গত বছর এই 800 গাছ থেকে আপনি কি পরিমাণ বিক্রি করেছিলেন? গত বছর টাকা দিয়ে যদি বলা যায় সেক্ষেত্রে 1.5 লক্ষ টাকার মতো বিক্রি করেছিলাম। এবার কি? আর এই বছর 3 লক্ষ টাকা এক্সিড হয়ে গেছে। তার মানে কি ফল বাড়ছে? হ্যাঁ, ফল বাড়ছে। উনি একজন চাষি, উনি কিন্তু অভিজ্ঞ সম্পন্ন চাষি। শোন ভাই, আপনি কিভাবে সম্পৃক্ত হলেন? ফেসবুক দেখে নাকি নাসিক প্ল্যানের পর? আশেপাশে যা দেখতেছি আমি, আবার ওই ফেসবুক ইউটিউবেও যা দেখতেছি, তাতে মনে হলো যে কৃষিটা 4-5 বছর ধরে একদম একটা লাভজনক হয়ে উঠছে। আচ্ছা। তো এখানে জবের বিষয়টা আসে না। এখানে ঢুকলে আমি মনে করবো যে মনে হচ্ছে যে এখানে আমার বেনিফিট আসবে অনেক। একটি বিষয়ে মাঠে গঞ্জে আমরা ঘুরে যা দেখতে পাচ্ছি, সামাজিক মাধ্যমের বদৌলতেই সমস্ত চিত্র আমাদের সামনে আসছে। জি। একজন কৃষক শুরু করলো একজন সামাজিক মাধ্যমে একটা গল্প শুনে, ধরেন একটা পেঁপের কথাই বলি। জি। একজন বললো যে জনাব রমজান আলী লাখপতি হয়ে গেছেন পেঁপে চারা বিক্রি করে, কিন্তু পরের বছর রমজান আলী আর ওই পেশায় নেই। না, সঠিক। তিনি ধরে গেছেন, তার মানে সে হিসাব করে শুরু করেনি। এই সমস্ত ক্ষেত্রে কৃষকদের জন্য কি করা উচিত, মানে পরিকল্পনা কিভাবে যাওয়া উচিত? আপনি কি একজন অভিজ্ঞ কৃষি দিশা, আপনার কি মতামত? এখানে দুটা জিনিস কাজ করে। আমি বলছি যে কৃষক কিন্তু কখনো হিসাব ছাড়া কোনো কিছু করে না। যারা কৃষক, অভিজ্ঞ কৃষক একজন, সে জানে তৈরি করার পরে বাজার পরিস্থিতিটা কি, সে জানে তৈরি করার সময় কত চ্যালেঞ্জ আমাকে ফেস করতে হবে, সে জানে যে এটা বিক্রি করার আগেই হয়তো আমাকে পরবর্তী ফসলে যাইতে হবে। কিন্তু ধরাটা খাচ্ছে কারা? যারা নতুন কৃষক হচ্ছে, ফেসবুক ইউটিউবে যখন দেখে যে লাখপতি হয়ে গেছে পেঁপে বিক্রি করে, হঠাৎ করে পরের দিনে সে শুরু করলো এতগুলো চারা নিয়ে আমাদের কাছে চারা নিয়ে যাচ্ছে, নিয়ে যেয়ে লাগাই দিল, লোনগ্রস্ত হয়ে যাচ্ছে, নিয়ে এসে বা কয়েক বন্ধু মিলে ইনভেস্ট করে ফেলছে বড় একটা জায়গার মধ্যে। চ্যালেঞ্জটা কোন জায়গায় হয়? ওদের তো মার্কেট সম্পর্কে ভালো ধারণা নাই। ওরা হয়তো মিডিয়ায় যখন দেখছে যে পেঁপের কেজি হলো 80 টাকা কেজি কিনে খাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি পেঁপে যখন বিক্রি করতে যাবেন আপনি পাইকারের কাছে, তখন কিন্তু সেটা 25 টাকা কেজিতে বিক্রি হয় পাকা পেঁপে। আর কাঁচা পেঁপে তো কখনো কখনো 3 টাকা 4 টাকা কেজি চলে আসে। খুবই বাস্তব অবস্থা। ইভেন কিন্তু মিডিয়ায় তো তখন ওই 3 টাকার গল্প বলে না, মিডিয়া বলে হলে 120 টাকা কেজি, 100 টাকার কেজি ধরি না। জি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা প্রায়ই বলে থাকেন যে কৃষকরা আমাদের বলুক কোন ধরনের তথ্য জানতে চায়। সেই মাননীয় উপদেষ্টার কাছে আপনার কি কথা থাকবে? কঠিন। আমি তথ্য উপদেষ্টার মতন যদি বড় লেভেলের বললেন না, তাহলে আমরা বলবো যে আমাদের দেশে হাইটেক এগ্রিকালচার দরকার। তো আমাদের এগ্রিকালচারের যে প্রোডাক্টগুলো আমরা বিদেশ থেকে নিয়ে আসি, এগুলোতে আসলে ডিউটি অনেক বেশি। 89 প্রচারের ক্ষেত্রে আপনার না, একটা হলো যে ডিউটি আমাদেরকে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি করে দিতে হবে। যে হাইটেক এগ্রিকালচার করবো আমি, আমার ইরিগেশন ফ্যাসিলিটিস বাড়াইতে হবে, আমার যে মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো আছে, যে আমার পিএইচ মাপার যন্ত্র, আমার ময়েশ্চার মিটার,
আমার যে অন্যান্য যে মেশিনগুলো থাকে, ইভেন ট্রেতে চারা ফেলানোর যে অটোমেটিক মেশিন আছে, এগুলাকে আগে টোল ফ্রি করে দিতে হবে। আগে যদি কম্পিউটারকে টোল ফ্রি করতে পারে, তাহলে কৃষিকে কেন নয়? তাহলে আমি উপদেষ্টাদের কাছে যা বলবো যে আপনারা আমাদেরকে আসলে কৃষির যে আধুনিক প্রযুক্তিটা আছে সেটা আমাদেরকে ইজি অ্যাক্সেস করে দেন, আমাদেরকে ইজি আনতে দেন দেশে, আমরা করে নিব এটাকে, আমরা পারি এটাকে উঠতে। অনেক কৃষকরাই হিসাব নিকাশ ছাড়াই একটা খামার শুরু করেন, সামাজিক মাধ্যমে একটা জিনিস যেটা সফল কাহিনী দেখলো ওটা নিয়ে শুরু করলো, কিন্তু পিছনে কোনো কৌশল নেই, কোনো হিসাব নেই, কোনো পরিকল্পনা নেই। তাদের জন্য আপনি কি কথা থাকবে? এত বেশি ইউটিউব চ্যানেল, এত বেশি চ্যানেলের প্রয়োজন নাই, নিয়ন্ত্রণ থাকা, সঠিক তথ্যগুলো যাতে আসে সেই রকম একটা ব্যবস্থা করা। হ্যাঁ, যদি কেউ তথ্য প্রচার করতে চায়, পাশেই তো উপজেলা কৃষি কর্মকর্তাদের সবখানেই অফিস আছে, মানে সেখান থেকে যাচাই করে নিতে পারে, একটা যাচাই করে নিতে পারে যে আমি যে তথ্যটা দিচ্ছি এটা কি সঠিক কিনা। এমন যদি একটা কাজ করা যেত কোনোভাবে, বা এটাকে নিয়ে যদি আরো বেশি প্রমোশন চালা যায়। এই চ্যালেঞ্জগুলো এটা তো প্রতিদিনই আমরা ফেস করি। আচ্ছা, আমাদেরকে কৃষক এমন বড় বড় ইনভেস্টর আসে আমাদের কাছে, আসে জানতে চায় যে আমি করতে চাই, এত একর হলো বেগুন করতে চাই, এত একর টমেটো করেই তারা কোটিপতির স্বপ্ন দেখে, যেটা কখনো সম্ভব না। কৃষকের কাজ কৃষকের মতন করে করতে দিতে হবে। এখানে লাভ হবে, লাভটা হয়তো আপনি যখন পার্সেন্টেজে হিসাব করবেন তখন হয়তো 30 থেকে 40%, 50%, যেটা অনেক বেশি অন্য ব্যবসার চেয়ে। কিন্তু তার মানে এমন না যে আপনি তো হাজার 1000 হেক্টর জমি পারবেন না একসাথে ম্যানেজ করতে। আমাদের দেশে ওই ক্যাপাসিটি নাই, ওই রকম ল্যান্ডও নাই। দেখা যায় একটা 100 বিঘা জমি ম্যানেজ করতে আপনার 10 জন কৃষককে ম্যানেজ করতে হয়, খুবই ডিফিকাল্ট কাজ। তাহলে আমাদের হয় বড় বড় ইনভেস্টরদেরকে দিতে হবে যে তোমরা ইনভেস্ট করতে চাও, তোমরা গ্রিন হাউস, পলি হাউস বা ভার্টিক্যাল এগ্রিকালচার করো বা ইনডোর এগ্রিকালচার করো। আর কৃষকের কাজ কৃষককে দিতে হবে, সঠিক তথ্যের সাথে দিতে হবে। আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা সারাদিন ছিলেন এবং অনেক তথ্য আমরা জানলাম। জনাব শাহিনুল ইসলাম, আমরা সামনে আমাদের অনেক কৃষক বসে আছে, আপনি এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শেষ আপনার কি কথা থাকবে সমগ্র কৃষক ভাইদের জন্য? আমরা শুধু কৃষকের জন্য বলি যে মানসম্পন্ন কৃষি করতে হবে আমাদের। এখন আসলে আমাদের সেই গতানুগত কৃষি থেকে আমরা হয়তো হঠাৎ বের হইতে পারবো না, নতুন টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করে আমাদের সামনে আগাইতে হবে। এবং আমি বলবো যে যারা কৃষি ভালো বুঝে, যারা কৃষি নিয়ে পড়াশোনা করেছেন অথবা কৃষি কর্মকর্তা আছেন, তাদের সাথে পরামর্শ করে ভালো মানে কৃষি উপকরণ নিয়েই তাদের হলো কাজ শুরু করে। পরামর্শটা আমাদের জন্য সবার জন্য জরুরি। রাইট, এই কথা সূত্র ধরেই আমরা শেষ করবো আজকের নাসিক প্ল্যান্টের পট নিয়ে আমাদের বিশেষ ফলো প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।